বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজের। আমি সৌমিত্র শুভ্র আছি আপনাদের সাথে। দেশে করোনা সংক্রমণের 131তম দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 2733 জন। মৃত্যু হয়েছে 39 জনের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 21.20%। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2496 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1940 জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 54.48%। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরী। ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। শুরুতেই আপনার ওই অঞ্চলের করোনা পরিস্থিতি সম্পর্কে একটু শুনতে চাই। আমাকে যুক্ত করার জন্য আসলে ফেনীতে অনেক সংখ্যক করোনা রোগী এখন আমরা শনাক্ত করতে পারছি, যদিও আমরা কনফার্ম করতে পারছি না, যেহেতু আরটিপিসিআর টেস্টের অপুরতা ছিল, কিন্তু আমরা সন্দেহভাজন করোনা রোগী কিন্তু প্রতিদিন পাচ্ছি। এবং কিছু কিছু রোগী, বিশেষ করে বয়স্ক রোগী অথবা মধ্যবয়স্ক রোগীরা এবং যাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছেন এবং অনেককে আমরা চিকিৎসা দেওয়ার পূর্বেই কিন্তু তারা মৃত্যুবরণ করছেন। পাশাপাশি আমরা যে অনেক বেশি সংখ্যক পরীক্ষা করতে পারছি না, সেই জন্য আমরা প্রকৃত চিত্রটা এখনো সেভাবে পাচ্ছি না। তবে আমাদের কাছে প্রচুর সংখ্যক রোগী করোনা উপসর্গ নিয়ে আসছেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি, আজকেও এখন পর্যন্ত অনেক অনেক করোনা উপসর্গ রোগী দেখেছি এবং এর মধ্যে অনেকগুলো পজিটিভ কেসও ছিল এবং কেউ কেউ খুব সিভিয়ার অবস্থা বা ক্রিটিক্যাল করোনা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন। কিন্তু বেশিরভাগ রোগীরা যারা কম বয়সী, তারা মৃদু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসছেন। নমুনা সংগ্রহের হার এখন কেমন জনাব রিয়াজউদ্দিন চৌধুরী, এবং কিট সংকট নিরসন হয়েছে কিনা? নমুনা সংগ্রহের হার কিন্তু এখনো অপ্রতিম, আমাকে বলতেই হবে। তবে কিছুদিন গতকাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রচুর সংখ্যক ভিটিএম সরবরাহ করা হয়েছে। আশা করছি যে কিছুদিনের মধ্যে নমুনা সংগ্রহের হার বাড়বে এবং সেক্ষেত্রে আমরা আরো বেশি সংখ্যক রোগীকে পরীক্ষা করে বলতে পারবো যে সামগ্রিক করোনা পজিটিভিটির সংখ্যা কেমন। তবে সন্দেহভাজন করোনা রোগী, সেগুলো কিন্তু আমরা অলরেডি প্রতিদিনই পাচ্ছি এবং অন্যান্য যে ইনডাইরেক্ট টেস্ট, যেগুলো তার বুকের এক্সরে করে বা সিটি স্ক্যান করে আমরা কিন্তু লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে উনি করোনায় আক্রান্ত। কারণ সিটি স্ক্যান বা এক্সরে যখন আমরা দেখতে পাচ্ছি তার নিউমোনিয়া হয়েছে এবং তার নিউমোনিয়াটা দুটো ফুসফুসকে আক্রান্ত করেছে, তখন ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে এই সময় উনি করোনাতে আক্রান্ত হয়েছেন। যদিও আমরা স্ক্যান করে কনফার্ম হতে পারছি না, তথাপি আমরা রোগীদেরকে দ্রুত চিকিৎসা দিচ্ছি এবং অনেক রোগী ভালো হয়ে যাচ্ছেন। তবে বেশি সংখ্যক যারা বয়স্ক রোগী এবং মধ্যবয়সী রোগী এবং যাদের অনেক বেশি সংখ্যক কোমরবিডিটি আছে, ডায়াবেটিস আছে, যাদের কিডনি রোগ আছে, যাদের শ্বাসকষ্ট রোগ আছে এবং হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তাদেরকে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। জি, বলছেন চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। 4.5 মাস হতে চলল প্রায় বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার। সরকারি হাসপাতালগুলোয় করোনা চিকিৎসা সেবার সক্ষমতা এই সময়টা আগের চেয়ে বেড়েছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? আসার কথা যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সরকারি হাসপাতালে করোনা রোগী চিকিৎসার সক্ষমতা অনেক বেড়েছে। আমাদের ফেনীর কথা যদি আমি বলি, ফেনী সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু হয়েছে। যদিও অক্সিজেন যে ট্যাঙ্ক, যেটা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক এখনো চালু হয়নি, এই জন্য আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি এখনো রোগীদেরকে পাচ্ছি না। তবে রোগীদেরকে বেস সাইড অক্সিজেন যে সাপ্লাই, সেটা চালু হয়েছে। পাশাপাশি উপজেলাগুলোতেও 10 বেডের করে অক্সিজেন সাপ্লাই চালু হয়েছে, আইসোলেশন চালু হয়েছে। তবে যে কথাটা আমাকে বলতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের যে বেসরকারি পর্যায়ে যে হাসপাতালগুলো, সেগুলো কিন্তু কেউই করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে না। শুধুমাত্র একটি হাসপাতাল, মিডিনোভা হাসপাতাল আমি বলতে পারি, যেটাতে আমিও কাজ করি এবং আমাদের অন্যান্য সহকর্মীরা আছেন,
তারা নিরলস ভাবে এখানে একটা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং সেখানে করোনা রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এছাড়া অন্য কোনো বেসরকারি হাসপাতাল এখন পর্যন্ত সেভাবে হয়নি এবং চিকিৎসা দেওয়া শুরু করেনি। যদিও ফেনী ডায়াবেটিস হাসপাতাল আইসোলেশন ইউনিট খুলেছে, তবে সেটা এখনো পুরোদমে চালু হয়নি। সেজন্য আমি আশা করব যে যে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতাল যদি একটা আইসোলেশন ইউনিট খোলে, তাহলে মানুষের ভোগান্তি এবং করোনা রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। নির্দেশনাও তো রয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলো যাদের সোজা সংখ্যা 50-এর বেশি, তাদের কোভিড নন কোভিড দুই ধরনের চিকিৎসাই রাখতে হবে, চিকিৎসা ব্যবস্থায় রাখতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব রিয়াজউদ্দিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে প্রতারণা, কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তার রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। রিমান্ড হয়েছে রিজেন্ট হাসপাতালের আরও 2 কর্মকর্তার। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন শাহেদ। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় মুখ্য মহানগর হাকিমের আদালত চত্বরে হাজির করা হয় মোহাম্মদ শাহেদ সহ 3 আসামিকে। প্রতারণা মামলায় শাহেদ ও মাসুদ পারভেজের রিমান্ড শুনানি চলে প্রায় আধ ঘন্টা। শুনানি শেষে প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যেহেতু এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে, কারণ এখানে একটা চক্র তা কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। আসামি শাহেদ, মাসুদ পারভেজ সহ যারা ছিল, তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। আদালতের এই আদেশে অবশ্য অসন্তুষ্ট আসামি পক্ষ। আইনজীবীর দাবি, শাহেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নেই। শাহেদ বলছে যে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগী চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি এবং করোনার রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। 5 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও 10 দিনের রিমান্ড চেয়ে একই আদালতে হাজির করা হয় মামলার অপর আসামি তারেক শিবলিকে। আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন মোহাম্মদ শাহেদ। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বেই এগুলি সরিয়ে নিয়েছে। তো আমরা এখানে অভিযান করব এবং অভিযান করে চেষ্টা করব যে এগুলি কোথায় গিয়েছে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। 9 দিন পলাতক থাকার পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরীক্ষা ও চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সচিব আব্দুল মান্নান। বুধবার মন্ত্রণালয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। উত্তর পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, বক্তব্যের সমর্থনে কাগজপত্রের ঘাটতি আছে, চিঠি দিয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হবে। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শুধু নমুনা সংগ্রহের অনুমতি থাকলেও অর্থের বিনিময়ে তারা ভুয়া রিপোর্টও দিয়েছে। জিজ্ঞাসাবাদে এই অপকর্মের জন্য পরস্পরকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির প্রধান 2 ব্যক্তি, ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফুল। আরও জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনা চৌধুরীকে 2য় দফায় রিমান্ডে নিতে চায় ডিবি। এদিকে সাবরিনার দুর্নীতি অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপনের জন্য এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করে জেকেজি হেলথ কেয়ার। 23 জুন পর্যন্ত 15,000 ভুয়া টেস্ট রিপোর্ট দিয়ে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় প্রায় 8 কোটি টাকা। জালিয়াতি প্রকাশ হয়ে পড়লে প্রতিষ্ঠানের 2 শীর্ষ কর্তা ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুলকে আটক করে পুলিশ। বুধবার মুখোমুখি করা হয় দুজনকে, সেখানে একে অপরের ওপর দোষ চাপান তারা। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া, কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না।
জিজ্ঞাসাবাদে সাবরিনা চৌধুরী দাবি করেন তিনি জেকেজির চেয়ারম্যান নন, কিন্তু প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাগজপত্রে তার চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালনের সত্যতা পেয়েছে গোয়েন্দারা। কে চেয়ারম্যান, কে এমডি, কার কি রোল, কে প্রতারণা করেছে, কার কি ভূমিকা, সবগুলো বিষয় আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। জেকেজির চেয়ারম্যান সাবরিনার দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারের ঈদুল আজহায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের 3 দিন চলবে না ভারী যানবাহন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ছুটি পেলেও শিল্প কারখানায় শ্রমিকরা নিজ নিজ এলাকায় থাকবেন। এক্ষেত্রে কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হচ্ছে না বলে মন্ত্রীরা দাবি করেন। ঈদুল ফিতরে বাড়িতে যাওয়া আসায় সংক্রমণ বেড়েছে করোনার। তাই এবার ঈদুল আজহায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়। সে অনুযায়ী স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের আগে পরে মিলিয়ে 8 দিন সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশনাও দিয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার। ঈদে চলবে গণপরিবহন। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হলো? মন্ত্রীরা অবশ্য তা মানতে নারাজ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করেছেন। যাতে মেনে চলেন সেইটা আমরা বলে দিয়েছি। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাক শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন ভাতা দিতে সুপারিশ করা হয়েছে মালিকদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রণোদনা পেতে যারা রিজেন্ট কিংবা অন্য কোথাও থেকে করোনা পজিটিভের ভুয়া সার্টিফিকেট নিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রমাণ হলে শাস্তি পাবেন তারা। রিজেন্ট এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে অসৎ উদ্দেশ্যে, সেটি তদন্ত যদি বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। সরকারের নীতির কারণেই প্রতারক শাহেদ সাবরিনার উত্থান, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ভয়ঙ্কর মরণঘাতী বেষ্টনীর মধ্যে দেশের মানুষ এখন বন্দী হয়ে আছে। প্রতিবাদ বন্ধ করতে বিএনপির নেতাকর্মীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হয় বলে অভিযোগ তার। করোনা পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহা দুর্নীতির প্রকোপে বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়। জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তার অ্যাকাউন্টেবিলিটি নাই। সেই সরকার সব করতে পারে, যত অন্যায়, অবিচার, দুর্নীতি প্রশ্রয় দিতে পারে, সেটার সমস্ত প্রমাণ সহ এখন ফুটে উঠছে। এই শাহেদরা কোথায় ছিল? এরা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে, এই একদলীয় শাসনের মধ্যে। ভুয়া রিপোর্ট আর স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের দোয়া মাহফিল ও স্মরণ সভায় কথা বলেন তিনি। জানান, করোনার শুরু থেকে পর্যাপ্ত সময় পেলেও এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা স্পষ্ট। এছাড়া কোরবানির ঈদে সিন্ডিকেট বন্ধ করে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে চামড়ার দাম পরিশোধ করার আহ্বান জানান তিনি। সভায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট দেওয়ার দাবিও জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। করোনার প্রস্তুতিতে যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে, যদিও বারংবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এখন তো পরিষ্কারভাবে তারা নিজেরাই বলছেন তাদের ভিতরে এক
সমন্বয় নেই। সবচেয়ে বড় যেটা ক্ষতি, এই কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ডিএমপির উত্তরা বিভাগের কনস্টেবল মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট 52 জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করলেন। আজ ভোর 4টা 38 রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চরক পাঁচপাড়া গ্রামে। সিরাজুল ইসলাম 1994 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কক্সবাজারের এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে কনস্টেবল ছোটন দেবের মৃত্যু হয়। পুলিশ সুপার জানান, 10 জুন ছোটন দেবের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। 1 সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি। কক্সবাজারে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 134 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। 24 ঘন্টায় আবারও 6,300 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন শনাক্ত 2.25 লাখের বেশি। এ পর্যন্ত 5,87,000 মৃত্যু এবং 1,37,00,000 মানুষ সংক্রমিত হয়েছেন কোভিড-19-এ। যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,40,000 ছাড়ালো। রেকর্ড 71,000 রোগী শনাক্তে দেশটিতে মোট আক্রান্ত 37 লাখের বেশি মানুষ। বুধবার ব্রাজিলে 1300 মৃত্যুর পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রাণহানির সংখ্যা ছাড়ালো 1.25 লাখ, সংক্রমিত 20 লাখের কাছাকাছি। মেক্সিকোয় প্রাণহানি ছাড়িয়েছে 37,000, আক্রান্ত 3,18,000 মানুষ। বুধবারও 614 জনের মৃত্যু দেখেছে ভারত, রেকর্ড শনাক্ত 33,000। দেশটিতে 25,000 ছুঁই প্রাণহানি, আক্রান্ত 9.25 লাখ মানুষ। কোভিড-19-এর সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কারের আগেই সম্ভাব্য একাধিক ভ্যাকসিন কেনার প্রক্রিয়া সেরে ফেলছে ধনী দেশগুলো। এ অবস্থায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো যেন বঞ্চিত না হয় তা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিষয়ক জোট গ্যাভি। এক সপ্তাহে দুবার দিনে ৭১,০০০-এর বেশি করোনার সংক্রমণ দেখল যুক্তরাষ্ট্র। বুধবার রেকর্ড সংক্রমণ ছিল টেক্সাস, ক্যালিফোর্নিয়ায়। ঘুরে ফিরে প্রতিদিনই সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে ফ্লোরিডা, অ্যারিজোনা সহ 40টির বেশি রাজ্যে। সংক্রমণ ঠেকাতে ব্যর্থতা, মাস্ক পরা ও অন্যান্য বিধিনিষেধের গুরুত্ব উপেক্ষা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দেশের শীর্ষ স্বাস্থ্যবিদ। মহামারীর কেন্দ্র হিসেবে আরো নতুন নাম যোগ হতে পারে। হোয়াইট হাউসের যে কোনো দায়িত্বশীল ব্যক্তি স্বীকার করবেন যে প্রশাসনের তরফ থেকে অনেক ত্রুটি ছিল। আমার ধারণা মহামারী নিয়ন্ত্রণে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হবে। দেশ সঠিক পথে এগুচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হবে না। অর্থনীতি সচল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। চীনের পাঠানো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞদের কথা শুনছি। ডক্টর ফাউচিও সে দলে আছেন। স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধের মধ্যেই সংক্রমণ বাড়ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও জাপানের টোকিওতে। ভাইরাসের দ্রুত বিস্তারের মুখে পরীক্ষামূলক একাধিক ভ্যাকসিনের কোটি কোটি ডোজ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ অনেক দেশ, যাতে বিপদে পড়তে পারে দরিদ্র দেশগুলো। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ তো দূরের কথা, ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে উচ্চ মধ্যবিত্ত দেশগুলো চুক্তিতে যেতে পারেনি। সংকট সমাধানে ভ্যাকসিন মিললেই তা নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে পাঠাতে চাই। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সাথে চুক্তির চেষ্টা চলছে। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, সংক্ষেপে গাভি, জোটে আছে বাংলাদেশও। সারা বিশ্বে শিশুদের নানা রোগের প্রতিষেধকের 60% সরবরাহ করা হয় এ জোটের মাধ্যমে। করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্র বিভিন্ন দেশে মোট জনগোষ্ঠীর অন্তত 20% জন্য ডোজ সরবরাহ লক্ষ্য গাভির। নুজহাত কামাল, যমুনা নিউজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বহুল আলোচিত কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের সাফল্যের খবর মিলতে পারে আজ। এরই মাঝে ভ্যাকসিনটি স্বেচ্ছাসেবকদের শরীরে তৈরি করেছে অ্যান্টিবডি ও গুরুত্বপূর্ণ টি সেল, যা দেহের ভেতরে থাকা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম। গবেষকদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে বাজারজাত করা প্রসঙ্গে সুসংবাদ পাওয়া যেতে পারে। প্রায় 8,000 ব্রিটিশ নাগরিক এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অবশ্য যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় গবেষকরা ব্রাজিলের 4,000 এবং দক্ষিণ আফ্রিকার 2,000 স্বেচ্ছাসেবককে বেছে নিয়েছেন।
করোনা আপডেট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন। অনুপম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। মাত্রই পড়ছিলাম, আপনি শুনছিলেন নিশ্চয়ই খবরটি যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটির প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের সাফল্যের খবর আজকে মিলতে পারে এবং যেটা বলা হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে বাজারজাত করার সুসংবাদও পাওয়া যেতে পারে। এই মাত্রই পড়ছিলাম। এখন ব্যাপার হচ্ছে সাফল্য নিশ্চিত হলে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন সহজলভ্য হবার সম্ভাবনা কতটুকু আপনি দেখেন? কারণ তার আগে একটি খবরে জানাচ্ছিলাম যে সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কারের আগেই একাধিক ভ্যাকসিন কেনার প্রক্রিয়া ধনী দেশগুলো সেরে ফেলছে। এক্ষেত্রে আসলে সমস্যা হলো যে ফেজ 1 এর যে ট্রায়ালটা চলছে সেই ফেজ 1 এর ট্রায়ালে আসলে খুব অল্প মানুষের উপরে পরীক্ষা করা হয় এবং ফেজ 2 এবং 3 এর ক্ষেত্রে আসলে মানুষের শরীরে সেটা কত বেশি কার্যকর এবং কত দিন ধরে কার্যকর থাকবে সেই জিনিসটা দেখা হয়। ফেজ 1 এ শুধুমাত্র দেখা হয়েছে মানুষের শরীরে বাড়তি কোনো ঝুঁকি তৈরি করে কিনা। সুতরাং ফেজ 1 এর ট্রায়ালের উপর ভিত্তি করে যে পুরো সিদ্ধান্তটা নিয়ে নেওয়া যাবে বিষয়টা আসলে বিজ্ঞানীরাও মনে করছেন যে এটি পুরোপুরি সম্ভব না। কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে তারা আসলে একটি অন্যরকম প্রযুক্তি ব্যবহার করছেন, সুতরাং এটার ক্ষেত্রে আশাও বিজ্ঞানীরা অনেক বেশি দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে সম্প্রতি যে কয়েকটি গবেষণা প্রকাশ হয়েছে যে মানুষের শরীরে অ্যান্টিবডি আসলে কতদিন থাকে, কেউ আক্রান্ত হলে অনেকের ক্ষেত্রে তারা দেখছেন কোনো অ্যান্টিবডি হয়ও না, সেই ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে কোনো উপকার আদৌ হবে কিনা। তো সাম্প্রতিক দুটি গবেষণা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিবডি মানুষের শরীরে হয় না, মানুষের শরীরে যে টি সেল থাকে যেটা আসলে ফরেন বডি অর্থাৎ মানুষের শরীরের বাইরে থেকে কোনো কিছু শরীরে প্রবেশ করলে যে টি সেলগুলো প্রতিরোধ গড়ে তোলে, সেরকম কিছু টি সেল এই করোনা ভাইরাসের ক্ষেত্রে যে স্পাইক প্রোটিন আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিনটি আসলে মানুষের শরীরে এরকম টি সেলও তৈরি করতে পারে এবং অ্যান্টিবডিও তৈরি করতে পারে, দুটোই তৈরি করতে পারে এরকম তারা দাবি করছেন। সুতরাং এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি যদি চলে আসে দ্রুত তাহলে সেই ক্ষেত্রে হয়তো অনেক ভালো কিছুই হবে। ভালো কিছুই হবে, সেই সুখবরের অপেক্ষায় নিশ্চয়ই অনেক মানুষ থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। মহামারী 6 মাস পেরিয়ে গেলেও এখনও দৈনিক সংক্রমণ আশঙ্কাজনক। আজকেই বলছিলাম 2.25 লাখের বেশি আক্রান্ত, 6,500-এর উপরে মৃত্যুর সংখ্যা। অথচ অর্থনৈতিক কারণে বেশিরভাগ দেশেই বিধিনিষেধ শিথিল হচ্ছে। সেক্ষেত্রে মহামারীর সেকেন্ড ওয়েভের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে কিনা? কিছুটা বাড়ছেই কারণ সবকিছু আসলে খুলে দেওয়া হয়েছে এবং সেকেন্ড ওয়েভ যদি আসে তাহলে আবার প্রথম ওয়েভ যেরকম ছিল সেরকম করে পুরো পৃথিবী লকডাউন করে দিয়ে সবকিছু বন্ধ করা আসলে সম্ভব হবে না, এটা বাস্তবসম্মত না। কারণ এখন পর্যন্ত উন্নত যে দেশগুলো রয়েছে তথাকথিত অর্থনৈতিকভাবে শক্তিশালী যে দেশগুলো ইউরোপ এবং আমেরিকার, তারাও কিন্তু এখন হিসেব করে দেখছে যে মাত্র 3 মাস বন্ধ থাকার ফলে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো সেগুলোর অন্তত আরো 1 বছরের বেশি লেগে যাবে। সেই ক্ষেত্রে দ্বিতীয় ওয়েভ যদি আসে এবং আমরা যদি এইভাবেই আবার একই ধরনের ব্যবস্থা নেই সেটি হয়তো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির মুখেও ফেলে দিতে পারে মানুষকে। সুতরাং তারা এখন আশা করছেন, আপনি প্রথম প্রশ্ন যেটি করেছিলেন প্রথম প্রশ্নের শেষ অংশের উত্তরটি আমি দিতে পারিনি, সেটির সাথেই এই দ্বিতীয় প্রশ্নটিও সম্পর্কিত। যেভাবে সব জায়গায় আসলে গাভি এবং সেপি এরকম আরো বেশ কয়েকটি জোট রয়েছে, তারা যেভাবে চেষ্টা করছে যে যেকোনো জায়গায় ভ্যাকসিন যেকোনো দেশে আবিষ্কার হোক সেটি যাতে বিশ্বের সব জায়গায় একসাথে পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেটি যদি তারা সম্ভব করতে পারেন তাহলে আসলে দ্বিতীয় ওয়েভ বা তৃতীয় ওয়েভ সবগুলোর ঝুঁকি কমে আসবে। কিন্তু যদি এরকম হয় যে শুধুমাত্র উন্নত দেশের মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা গেছে এবং আফ্রিকা, এশিয়া বা অন্যান্য যে দরিদ্র দেশগুলো আছে সেগুলোতে ভ্যাকসিন পৌঁছায়নি, তাহলে কিন্তু তারাও নিরাপদ থাকবেন না। দ্বিতীয় ওয়েভ কোন রকমে তারা কাটিয়ে উঠতে পারলেও যদি এশিয়া বা আফ্রিকার কোন একটা দেশে আউটব্রেক দেখা দেয় সেটা কিন্তু যে কোনো সময় আবার ইউরোপ আমেরিকায় চলে আসতে পারে। সুতরাং এই বিষয়টা যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যাবে তত আসলে পুরো পৃথিবীকেই একসাথে ভালো রাখতে হবে। এককভাবে এখানে ভালো থাকার কোনো সুযোগ আসলে আমিও দেখছি না, বিজ্ঞানীরাও দেখছেন না, কেউই দেখছেন না। এটা একটা প্রলাপের মতো হবে বিষয়টা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মহামারীর মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইন পদ্ধতিতে গেছে বিভিন্ন দেশ। তবে নিম্নবিত্তরা প্রযুক্তি ব্যবহার না করায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বহু শিশু। অবহেলিত শিক্ষার্থীদের গাছতলায় পড়ানো শুরু করেছেন ইকুয়েডরের এক শিক্ষিকা। করোনা থাবায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ বিশ্বের বেশিরভাগ দেশেই। অনেক দেশে অনলাইনে পাঠদান শুরু হলেও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন লাখ লাখ শিক্ষার্থী। ইকুয়েডরের প্রত্যন্ত একটি গ্রামে সুবিধা বঞ্চিত এমন শিশুদের জন্য গাছতলায় শিক্ষা কার্যক্রম চালু করেছেন ডেনিস নামের এক শিক্ষিকা। সেখানে শিক্ষা নিচ্ছেন কমপক্ষে 30 জন শিক্ষার্থী। বাড়ির আশপাশের অনেকেই অনলাইনে ক্লাস করছে। আমার বাসায় প্রযুক্তির ব্যবস্থা না থাকায় এখানে পড়াচ্ছি। শুরুতে 19 জন হলেও এখন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
আমাদের এখানে বেশিরভাগ মানুষের আয় খুবই কম। এসব পরিবারের পক্ষে সম্ভব না স্মার্টফোন এবং ইন্টারনেটের খরচ বহন করা। তাই বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে গাছের নিচে ক্লাস নিচ্ছি। লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় ফের কড়াকড়ি বাড়িয়েছে চিলি। সবার কোয়ারেন্টাইন নিশ্চিতে সরকারিভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। সবকিছু বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি নারীরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ইনজেকশনও নিতে পারছেন না। মানুষ সংক্রমিত হওয়ার ভয়ে ডাক্তারের কাছে যেতে চায় না। এইসব বিবেচনায় সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে সরবরাহ করা হচ্ছে। এই বদ্ধ অবস্থায় শিশু এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আলু 1 কেজি না? হ্যাঁ, একটু বেশি দিয়ে। ও 10 টাকার মরিচ বেশি করে দিয়ে। আপা, আমার কি বাংলা লিংক পাইছে? সব সময় বেশি বেশি চান। সবাই জানে বাংলা লিংকই দেয় সব সময় বেশি বেশি। 90 মিনিট মাত্র 57 টাকায়। বাংলা লিংক। সীমিত আকারে নির্দিষ্ট কিছু মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করে প্রজ্ঞাপন। বলা হয়, করোনার বিস্তার রোধে এবছর ঈদগাহ বা খোলা ময়দানে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ। সৌদি আরবে জুলাইয়ের 31 তারিখ উদযাপিত হবে ঈদুল আজহা। তার আগেই সীমিত আকারে পালিত হবে পবিত্র হজ। বিনা অনুমতিতে মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে প্রবেশ করতে পারবেন না অনিবন্ধিত মুসল্লিরা। নীতিমালা ভাঙলে 10,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এলাকাগুলোয় 18 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত বহাল থাকবে কঠোর নিরাপত্তা। গেল মাসে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, শর্ত সাপেক্ষে সৌদি আরবে বসবাসরত মাত্র 1000 মুসল্লি পাবেন হজ পালনের সুযোগ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনিয়া। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।